আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার নিরাপদ রন্ধন পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এই যে টপিকটি রয়েছে, এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তাই যারা ক্লাসটি করছো খুব ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো এবং নিয়মিত ক্লাসগুলো করবে প্রত্যেকেই। কারণ যে সমস্ত ক্লাসগুলি হচ্ছে প্রত্যেকটি ক্লাসেই আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর শেয়ার করে দিচ্ছি। তো প্রত্যেকটি প্রশ্নোত্তর খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা প্রত্যেকেই 70+ নম্বর পরীক্ষায় পাবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে কাঁচা মাংস কত তাপমাত্রার নিচে সংরক্ষণ করা উচিত? অর্থাৎ যে কাঁচা মাংস সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণের সময় কত তাপমাত্রা নিচে রাখতে হবে, তাহলে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করা যেতে পারে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 5 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। 5 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে কিন্তু তাপমাত্রা রাখতে হবে, তাহলে কাঁচা মাংস সংরক্ষণ করা সম্ভব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রান্না করা খাবার ঘরের তাপমাত্রায় সর্বোচ্চ কতক্ষণ রাখা নিরাপদ? রান্না করা খাবার ঘরের তাপমাত্রায় সর্বোচ্চ কতক্ষণ রাখা নিরাপদ? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 ঘন্টা। অর্থাৎ রান্না করার পর 2 ঘন্টা পর্যন্ত খাবার রাখা নিরাপদ, কিন্তু তারপরে সেই খাবার ধীরে ধীরে কিন্তু খারাপ হতে শুরু করে। আর যদি অত্যন্ত গরম হয় তাহলে 1 ঘন্টা। অত্যন্ত গরম যদি হয় গ্রীষ্মকাল তাহলে কিন্তু 1 ঘন্টা। আর নর্মাল যে টেম্পারেচার ঘরের সেই টেম্পারেচারে 2 ঘন্টা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিপদ অঞ্চল বা ডেঞ্জার জোন বলতে কোন তাপমাত্রাকে বোঝায় যেখানে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে? তো এখানে তোমরা একটু মনে রাখবে 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে একটা আদর্শ তাপমাত্রা ব্যাকটেরিয়াদের জন্য। এই তাপমাত্রায় ব্যাকটেরিয়া খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পায়, খুব দ্রুত সংখ্যায়, আয়তনে, আকারে বৃদ্ধি পায় 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে। তো তাই যদি ব্যাকটেরিয়া দমন করতে হয় তাহলে 5 ডিগ্রির নিচে কিন্তু খাবারকে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ক্রস কন্টামিনেশন বা পরোক্ষ সংক্রমণ এড়াতে কি করা উচিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাঁচা মাংস ও তৈরি খাবারের জন্য আলাদা চপিং বোর্ড ব্যবহার করা। কাঁচা মাংস ও তৈরি খাবারের জন্য আলাদা চপিং বোর্ড কিন্তু ব্যবহার করতে হবে। পরবর্তী প্রশ্ন হিমায়িত বা বরফ জমা খাবার গলানোর সবচেয়ে নিরাপদ পদ্ধতি কোনটি? অর্থাৎ যে ফ্রোজেন ফুড, বরফ জমা খাবার, সেটা গলানোর সহজ পদ্ধতি এবং নিরাপদ পদ্ধতি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রেফ্রিজারেটরের অর্থাৎ ফ্রিজের নিচের চেম্বারে রেখে গলানো। অর্থাৎ রেফ্রিজারেটরের যে ভেতরে, সেই ভেতরে রেখে গলানোই হচ্ছে নিরাপদ পদ্ধতি, ফ্রিজের নিচের যে চেম্বারটি রয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রান্নার আগে হাত ধোয়ার জন্য কমপক্ষে কত সেকেন্ড
সাবান দিয়ে ঘষা উচিত? রান্নার আগে। আমরা অনেক সময় কি করি যে রান্না হয়ে গেল তারপরে আমরা হাত ধুই, সেটা তো ধুতেই হবে, কিন্তু রান্না করার আগে আমাদের হাত ধোয়া কিন্তু অত্যন্ত জরুরি। রান্না করার আগে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ঘষে ধুতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, খাবারে বিষক্রিয়া বা ফুড পয়জনিং সৃষ্টির জন্য প্রধানত দায়ী কোনটি? খাবারে বিষক্রিয়া সৃষ্টির জন্য প্রধানত দায়ী কোনটি? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও অণুজীব, এগুলোই কিন্তু প্রধান দায়ী। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, রান্নার তেল বারবার অতিরিক্ত গরম করে ব্যবহার করলে কি ক্ষতিকর উপাদান তৈরি হয়? আমরা রান্না করার সময় যে তেল ব্যবহার করি সেই তেল যদি অতিরিক্ত গরম হয়, বারবার যদি অতিরিক্ত গরম করা হয়, তাহলে কি ক্ষতিকর উপাদান তৈরি হয়? তো সেই ক্ষতিকর উপাদানটির নাম হচ্ছে ট্রান্স ফ্যাট এবং ফ্রি রেডিক্যালস। ট্রান্স ফ্যাট ও ফ্রি রেডিক্যালস যেটা অত্যন্ত ক্ষতিকর আমাদের শরীরের জন্য, তাই রান্না করার সময় তেলকে কিন্তু অতিরিক্ত গরম করা উচিত নয়। পরবর্তী প্রশ্ন, সবুজ শাকসবজির পুষ্টিগুণ ও রং ঠিক রাখার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো? সবুজ শাকসবজির পুষ্টিগুণ ও রং ঠিক রাখার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? তো সেটা হচ্ছে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং পদ্ধতি মানে কি? সেটা মানে হচ্ছে হালকা সেদ্ধ করে সাথে সাথে বরফ পানিতে বা বরফ জলে দেওয়া। হালকা সেদ্ধ করে বরফ জলে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ব্লাঞ্চিং। তাহলে কি হয়? হালকা সেদ্ধ করলে কি হয়, যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয় না, তার সাথে সাথে যে শাকসবজির যে রং সেটাও কিন্তু নষ্ট হয় না। এরপর দেখো, বলা হচ্ছে উচ্চ তাপে চর্বিযুক্ত মাংস সরাসরি পোড়ালে, যেমন বারবিকিউ, কোন ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে? উচ্চ তাপে চর্বিযুক্ত মাংস যদি পোড়ানো হয় তাহলে কোন ক্ষতিকর রাসায়নিক তৈরি হতে পারে? তো সেই রাসায়নিকটির নাম হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যামাইন্স। হেটেরোসাইক্লিক অ্যামাইন্স সেই ক্ষতিকর রাসায়নিক কিন্তু তৈরি হতে পারে যদি উচ্চ তাপে চর্বিযুক্ত মাংস পোড়ানো হয় এবং সেই খাবার যদি গ্রহণ করা হয় তাহলে। এরপর দেখো, অ্যালুমিনিয়ামের পাত্রে কোন ধরনের খাবার রান্না করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? অ্যালুমিনিয়ামের পাত্রে কোন ধরনের খাবার রান্না করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? এটা সঠিক উত্তর হয়ে যাবে টক বা অম্লীয় খাবার, যেমন টমেটো, তেঁতুল, এই ধরনের কিন্তু কোনো খাবারে মিশিয়ে বা সরাসরি রান্না করা কিন্তু খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। পরবর্তী প্রশ্ন, রান্নার কোন পদ্ধতিতে সবচেয়ে কম পুষ্টি উপাদান নষ্ট হয়? রান্নার কোন পদ্ধতিতে সবচেয়ে কম পুষ্টি উপাদান নষ্ট হয়? এবং সেটা হচ্ছে ভাপে সেদ্ধ করলে। ভাপে যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় না, যেটাকে বলা হয় স্টিমিং। পরবর্তী প্রশ্ন, মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় কোন ধরনের পাত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ? মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় কোন ধরনের পাত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ? কোন ধরনের? এটা সঠিক উত্তর হয়ে যাবে ধাতু বা মেটালের।
ধাতু বা মেটাল যেমন স্টিল, অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর দেখো বলা হচ্ছে শাকসবজি কাটার সঠিক নিয়ম কোনটি? শাকসবজি কাটার সঠিক নিয়ম কোনটি? এটা সঠিক নিয়ম হয়ে যাবে ভালো করে ধোয়ার পরে কাটা। কাটার পরে ধুলে জলে দ্রবণীয় ভিটামিন কিন্তু নষ্ট হয়ে যায়। কাটার পরে যদি ধোয়া হয় তাহলে কি হয়, যে সমস্ত জলে দ্রবণীয় ভিটামিন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তাই শাকসবজি কাটার সময় আগেই ধুতে হবে, পরে ধুলে কিন্তু যে সমস্ত ভিটামিনগুলি জলে দ্রবণীয় সেগুলি পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো তাই ধুতে গেলে আগেই ধুতে হবে, পরে ধোয়া কিন্তু যাবে না। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফ্রিজে রাখা বাসি খাবার খাওয়ার আগে কত তাপমাত্রায় পুনরায় গরম করা উচিত? ফ্রিজে রাখা বাসি খাবার খাওয়ার আগে কত তাপমাত্রায় পুনরায় গরম করা উচিত? সেটা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি, যাতে ভেতরের সব জীবাণু মারা যায়। 75 ডিগ্রি বা তার বেশি অর্থাৎ ফুটতে হবে খাবারটি, তাহলেই ভেতরে থাকা সমস্ত জীবাণু মারা যাবে, তারপরে সেই বাসি খাবার খাওয়া যেতে পারে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাংস সঠিকভাবে রান্না হয়েছে কিনা তা নিশ্চিত করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় কি? মাংস সঠিকভাবে রান্না হয়েছে কিনা তা নিশ্চিত করার সবচেয়ে সহজ বা নির্ভরযোগ্য উপায় কোনটি? তো সেটা হচ্ছে ফুড থার্মোমিটার দিয়ে ভেতরের তাপমাত্রা মেপে। ফুড থার্মোমিটার দিয়ে ভেতরের তাপমাত্রা মেপে কিন্তু সেটা নিশ্চিত করা সম্ভব। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে রান্নার ছুরি ও চপিং বোর্ড জীবাণুমুক্ত করার জন্য কি ব্যবহার করা উচিত? রান্নার ছুরি ও চপিং বোর্ড জীবাণুমুক্ত করার জন্য কি ব্যবহার করা উচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গরম পানি বা গরম জল এবং ডিশ ওয়াশিং সাবান বা ডিটারজেন্ট যে সমস্তগুলি মার্কেটে রয়েছে সেগুলি দিয়ে কিন্তু ধুতে হবে, তাহলে জীবাণু মুক্ত করা সম্ভব। এরপর দেখো বলা হচ্ছে ডিমের কুসুম ও সাদা অংশ শক্ত হওয়া পর্যন্ত রান্না করা উচিত কেন? ডিমের কুসুম ও সাদা অংশ শক্ত হওয়া পর্যন্ত রান্না করা উচিত কেন? তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সালমোনেলা ব্যাকটেরিয়ার ঝুঁকি এড়াতে। সালমোনেলা ব্যাকটেরিয়ার ঝুঁকি এড়াতে ডিমের কুসুম ও সাদা অংশ শক্ত হওয়া পর্যন্ত রান্না করা উচিত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফ্রিজে খাবার সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নিয়ম কোনটি? ফ্রিজে খাবার সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নিয়ম কোনটি? এটা সঠিক নিয়ম হয়ে যাবে রান্না করা খাবার সব সময় ঢেকে কাঁচা মাংসের উপরে রাখা। রান্না করা খাবার সব সময় ঢেকে কাঁচা মাংসের উপরে কিন্তু রাখা। তারপরে দেখো বলা হচ্ছে ননস্টিক প্যানে রান্না করার সময় কোন ধরনের চামচ ব্যবহার করা নিরাপদ? ননস্টিক প্যানে কি হবে এটার কারেক্ট আনসার? তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে কাঠ, সিলিকন বা নাইলনের চামচ। স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম ধাতু কিন্তু সেখানে ব্যবহার করা নিষেধ। এরপরে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডায়রিয়া বা জন্ডিসে আক্রান্ত ব্যক্তির খাবার রান্না করা উচিত নয় কেন? ডায়রিয়া বা জন্ডিসে আক্রান্ত ব্যক্তির খাবার রান্না করা উচিত নয় কেন?
তো এই প্রশ্নের উত্তর হবে খাবারের মাধ্যমে রোগ জীবাণু অন্যদের শরীরে ছড়াতে পারে। তো সেই জন্য ডায়রিয়া বা জন্ডিসে আক্রান্ত ব্যক্তির খাবার রান্না করা উচিত নয়। পরবর্তী প্রশ্ন, তরল খাবার যেমন দুধ বা স্যুপ গরম করার সময় নিরাপদ পদ্ধতি কোনটি? দুধ বা স্যুপ গরম করার সময় নিরাপদ পদ্ধতি কোনটি? এটা নিরাপদ পদ্ধতি হচ্ছে অন্তত একবার ভালোভাবে ফুটিয়ে নেওয়া, বয়েলিং পয়েন্টে আনা, অর্থাৎ ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শাকসবজি ও ফলমূল ধোয়ার জন্য কোনটি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ ও বিজ্ঞানসম্মত? শাকসবজি ও ফলমূল ধোয়ার জন্য কোনটি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ ও বিজ্ঞানসম্মত? সেটা হলো বহমান, পরিষ্কার, ঠান্ডা পানি বা জল। বহমান, পরিষ্কার, ঠান্ডা জল কিন্তু সবচেয়ে নিরাপদ শাকসবজি ও ফলমূল ধোয়ার জন্য। কারণ সেক্ষেত্রে কি হয়, শাকসবজি ফলমূলের যে বিভিন্ন ভিটামিন সেগুলো থাকে, তার পাশাপাশি কিন্তু সেটা বিজ্ঞানসম্মত এবং নিরাপদ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রান্নার পর গরম খাবার কতক্ষণের মধ্যে ফ্রিজে রাখা উচিত যদি সাথে সাথে খাওয়া না হয়? রান্না করার পর যদি সাথে সাথেই খাওয়া না হয় তাহলে কতক্ষণের মধ্যে ফ্রিজে রাখা উচিত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে খাবারটি ঘরের তাপমাত্রায় আসার পর 2 ঘন্টার মধ্যেই কিন্তু ফ্রিজে রাখতে হবে। রান্না করার 2 ঘন্টার মধ্যেই সেটা খাবারটা খেতে হবে। যদি না খাওয়া হয় তাহলে ফ্রিজে রাখতে হবে 2 ঘন্টার মধ্যে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রেসার কুকারে রান্না করার প্রধান সুবিধা কী? প্রেসার কুকারে রান্না করার প্রধান সুবিধা কী? এটার উত্তর হবে উচ্চচাপে ও কম সময়ে। উচ্চচাপে ও কম সময়ে পুষ্টিগুণ বজায় রেখে দ্রুত রান্না করা। তারপরে দেখো বলা হচ্ছে কোনো ক্যান বা টিনের কৌটার খাবার ব্যবহারের আগে কি পরীক্ষা করা জরুরি? বিভিন্ন টিনের কৌটো বা প্যাক করা যে সিল করা কৌটোগুলো পাওয়া যায়, বিভিন্ন কৌটোতে কিন্তু খাবার পাওয়া যায়, ড্রিঙ্ক পাওয়া যায় বা বিভিন্ন পাউডারের খাবার পাওয়া যায়। সেই খাবারগুলো খাওয়ার আগে কি পরীক্ষা করা উচিত? তো যেটা পরীক্ষা করা উচিত সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ, অর্থাৎ এক্সপায়ারি ডেট, এবং কৌটোটি খোলা বা ফুটো কিনা। পরবর্তী প্রশ্ন, রান্নাঘরে ব্যবহৃত কাপড়ের স্ক্রাব বা স্পঞ্জ প্রতি সপ্তাহে পরিষ্কার বা পরিবর্তন করা উচিত কেন? স্ক্র্যাব বা যে স্পঞ্জ যেটা থাকে রান্নাঘরে, যে কাপড়টি থাকে বিভিন্ন ধরার কাজে ব্যবহৃত হয়, সেই কাপড় প্রতি সপ্তাহে পরিষ্কার বা পরিবর্তন করা উচিত কেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে যে এটি আর্দ্র থাকায় এতে দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে আর্দ্র থাকার কারণে। তো সেক্ষেত্রে পরিষ্কার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব প্রতিদিন হলে আরও ভালো হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রান্নার জন্য কোন ধরনের তেল ব্যবহার করা তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর? রান্নার জন্য কোন ধরনের তেল ব্যবহার করা তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর? এটা হচ্ছে আনরিফাইন্ড কোল্ড প্রেসড তেল। আনরিফাইন্ড অর্থাৎ যে সমস্ত আনরিফাইন্ড তেলগুলি রয়েছে সেই তেলগুলি কিন্তু ব্যবহার করতে হবে। রিফাইন্ড তেল ব্যবহার করা কিন্তু এখানে বারণ করা হচ্ছে। আনরিফাইন্ড তেলের মধ্যে কি কি আসে? সেই তেলের মধ্যে আসে সরিষার তেল আসে,
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই দুই ধরনের তেল কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু রিফাইন্ড পাম তেল বা বারবার পোড়ানো তেল বা ডালডা বনস্পতি এগুলো কিন্তু ব্যবহার করা নিষেধ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আলু বা পেঁয়াজের গায়ে সবুজ অংশ বা অঙ্কুর গজানো থাকলে তা খাওয়া উচিত নয় কেন বা অনুচিত কেন? অনেক সময় আমরা দেখেছি যে আলুর গায়ে অঙ্কুর বের হয় বা পেঁয়াজও বের হয়, বিশেষ করে প্রায় বেশিরভাগ সময়, সারা বছরের বেশিরভাগ সময় সেটা কিন্তু দেখা যায়। তো সেটা যদি হয়, আলুর গায়ে বা পেঁয়াজের গায়ে যদি অঙ্কুর বের হয়, তাহলে সেটা খাওয়া উচিত নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এতে সোলাইনিন নামক প্রাকৃতিক বিষাক্ত উপাদান তৈরি হতে পারে। এতে সোলাইনিন নামক প্রাকৃতিক বিষাক্ত উপাদান তৈরি হতে পারে, যা কিন্তু ক্ষতিকর। পরের প্রশ্নে বলা হচ্ছে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার 4টি প্রধান স্তম্ভ কি কি? নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার 4টি প্রধান স্তম্ভ কি কি? 4 C's অর্থাৎ 4টে সি অফ ফুড সেফটি, অর্থাৎ নিরাপদ যে খাদ্য ব্যবস্থাপনা ফুড সেফটি, সেটা 4টা সি কি কি? তো সেই 4টে সি হচ্ছে, প্রথম সি হচ্ছে ক্লিনিং অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। সেকেন্ড সি হচ্ছে চিলিং অর্থাৎ ঠান্ডা করা। তারপরে হচ্ছে কুকিং অর্থাৎ রান্না করা। আর তারপরে হচ্ছে ক্রস কন্টামিনেশন অ্যাভয়েডেন্স অর্থাৎ দূষণ এড়ানো। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, ঠান্ডা করতে হবে, রান্না করা এবং দূষণ এড়ানো। এই 4টে সি খাদ্য ব্যবস্থাপনায় অর্থাৎ ফুড সেফটির জন্য অত্যন্ত আবশ্যক। তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার জন্য। এগুলো হচ্ছে নিরাপদ রন্ধন পদ্ধতি সম্পর্কিত, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা রেগুলারলি ক্লাস করছো তারা অবশ্যই রেগুলারলি ক্লাস করবে, আর প্রত্যেকটি প্রশ্ন বারবার প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু মনে থাকবে। এগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনে রাখবে। আর যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।